পাস এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত। আজ শুনবেন দুটি গল্প। প্রথম গল্প, আমি কীরকমভাবে বেঁচে আছি। মুখ্য চরিত্রে সায়ন্তনী ব্যানার্জি ও সোমনাথ ঠাকুর। পরিচালনা প্রিয়ম ঘোষাল। রচনা সোমেন ঘোষ। শব্দগ্রহণ স্টুডিও গান্ধার। কারিগরি সহায়তা এবং আবহ সঙ্গীত সাগর দাশগুপ্ত। শুরু হচ্ছে আমি কীরকমভাবে বেঁচে আছি। এই যে শুনছেন? হ্যাঁ, এই আপনাকেই বলছি। আপনি নিশ্চয়ই সুনীল গাঙ্গুলির ওই কবিতাটা পড়েছেন, আমি কীরকমভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ। আমারও বলতে ইচ্ছে করছে, আমি কীরকমভাবে বেঁচে আছি আপনি এসে একটু দেখে যান। কি মানব জন্ম! আমি সারা মাস কিভাবে কাটাই তার কতিপয় নমুনা তুলে ধরলেই আপনি ব্যাপারটা হৃদয়ঙ্গম করতে পারবেন। আমরা অর্থাৎ আমি এবং আমার স্ত্রীরত্ন, স্ত্রীর রত্না হবে কিনা ঠিক বলতে পারছি না, প্রায় 7 বছরের অধিককাল একসঙ্গে বসবাস করছি। গত পরশু সকাল 8টা নাগাদ আমি যখন চা খাচ্ছি, আমার স্ত্রীরত্ন রেফ্রিজারেটরের পাশে দাঁড়িয়ে তর্জনী দিয়ে ইঙ্গিত করে বললেন, এইখানে ফ্রিজের মাথায় একটা গার্ডার ছিল, কোথায় গেল? আমি আকাশ থেকে পড়লাম। গার্ডার? হ্যাঁ, গার্ডার। শুনতে পাচ্ছ না? কানে কি কালা নাকি? সর্বনাশ, সত্যি তো। কোথায় গেল গার্ডারটা? স্ত্রীরত্ন আরেকটু গলা চড়িয়ে বললেন, আমার মাথায়। তুমি জানো না, বাড়িতে দুটি মাত্র প্রাণী, তুমিই নিশ্চয়ই কোথাও ফেলে দিয়েছো। আমি যে প্রাণী সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং আমি যে গার্ডারটা ফেলে দিয়েছি সে ব্যাপারেও আমি নিশ্চিত। গতকাল রাত্রে একটা মোটা বই প্যাক করার সময় আমি ফ্রিজের মাথায় থেকে গার্ডারটা নিয়ে ছিঁড়ে ফেলেছি, আর ছেঁড়া গার্ডারটা ছাদে মরা গাঁদা ফুলের টবে ফেলে দিয়েছি। আমি বললাম, সামান্য একটা গার্ডার নিয়ে এত চিৎকার চেঁচামেচি করার কি আছে? বাড়িতে তো অনেক গার্ডার আছে, একটা নিয়ে নাও না। মিষ্টির বাক্স, চায়ের প্যাক সবার সঙ্গেই তো গার্ডার দিচ্ছে। ব্যাস, আজ যাবে কোথায়? চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। কি সামান্য গার্ডার? ওটা সবুজ রঙের গার্ডার ছিল, ওটাই আমার দরকার। তাছাড়া একটা গার্ডারের জন্য তুমি মিথ্যে কথা বলবে কেন? আমি চুপ করে যাই, কি আর করব, গজগজ করেই যাচ্ছে। মিথ্যুক, কোনো জিনিস একটা ঠিক রাখতে পারে না। বাড়িটাকে আস্তাকুল করে ফেললে, যাচ্ছে তাই একবারে। সারা সকালটা নষ্ট গেল। পত্রিকার জন্য একটা লেখা মাথায় ছিল, সেটাও মাথায় উঠে গেল। বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম, ওই ভালো। আচ্ছা, আপনিই বলুন, মেল শভিনিজম নাকি, ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন। কিংবা পুরুষ শাসিত সমাজ। এই সমাজটা ওই রংমহল, শীষমহল, তারপরে কি মতিমহল, জঙ্গলমহল, যেখানেই থাকুক আমার অন্দরমহলে অন্তত নেই। বাজার থেকে ফিরে এসে দেখি আমার টেবিলে একটা সবুজ রঙের ওই ছেঁড়া মাটি লাগানো গার্ডার পড়ে আছে। গার্ডারটা হাতে নিয়ে আমার বিখ্যাত ফুটবলার গার্ড মুলারের কথা কেন মনে পড়ে গেল ঠিক বলতে পারবো না, তবে ওনার কিন্তু পায়ে বেশ জোর ছিল। হ্যাঁ, যাক। এই তো গেল একটা নমুনা। এরকম প্রতিদিন 5টি করে 365 দিনের নমুনা আমি দিতে পারি, কিন্তু সেসব হিসেব কুলোবে না। সকালবেলা হঠাৎ চিৎকার। সকালবেলা নতুন চাদরটা পাতা হয়েছে, বিছানার ওপর নোংরা রুমালটা কে রাখলো? বলাই বাহুল্য, আমি রেখেছি রুমালটা, তবে নোংরা কিনা আমি বলতে পারবো না। নিউটনের প্রথম সূত্রটা হয়তো আপনার জানা আছে কি নেই। স্ত্রীরত্ন আবার অঙ্কের দিদিমণি, তিনি সূত্রটা দরকার পড়লেই শুনিয়ে দেন। যার আবার মোদ্দা কথা হলো, কোনো জিনিস যদি স্থির থাকে অথবা গতিসম্পন্ন থাকে তবে তারা চিরকালই একই রকম থাকবে, যদি না বাইরের কোনো শক্তি তাদের ডিস্টার্ব করে। পুরো সূত্রটা আমার মুখস্থ নেই, তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গার্ডারটা চিরকালই ফ্রিজের মাথার উপরেই থাকবে যদি না কেউ সরায়, অথবা রুমালটা কোনোদিনই বিছানার উপর থাকবে না যদি না কেউ রাখে। বিজ্ঞান যদিও আমার মাথায় ঢোকে না, তবে সংসার বিজ্ঞান সম্বন্ধে গবেষণাপত্র দাখিল করতেই পারি। একদিন আমার হাত থেকে একটা বড় চিনির বয়াম পড়ে গেল। রাম, বলাই বাহুল্য, চিনি আর কাচের টুকরো মেঝেতে ছড়িয়ে পড়ে মিশেই গেল। উড়ে সর্বনাশ, সে কি চিৎকার! বাড়িতে যেন ডাকাত পড়েছে।
তবে আলিবাবার 40 টাকার নয়, একা ফুলন দেবী 100। চিনির বয়ামটা ভেঙে ফেললে। উফ, কি আকুটে রে বাবা। এখন এই কাছের টুকরোগুলো কে পরিষ্কার করবে? রন্টু এসে খেলতে গিয়ে পা কাটলে কি হবে? ঢাকনা আলগা ছিল তো কি হয়েছিল? নিজে একটু দেখে দায়িত্ব নিয়ে তুলতে পারবে না? সব সময় একটা বেখেয়াল ভাব। সংসারটা কি আমার একার নাকি যে সব সময় সব দায়িত্ব আমার থাকবে? নিজে কোনো একটা দেখে শুনে কাজ করবে না? এই ইত্যাদি নানা প্রশ্নের অবতারণা। যদিও রন্টুর বাবা মা রন্টুকে নিয়ে পুরীতে বেড়াতে গেছে, এখন আসবে টাসবে না। আসলে শিশির ঢাকনাটা আলগা ছিল, তুলে ধরতেই পড়ে গেল। কে শোনে কার কথা? শ্রীরত্ন কাপড় ভিজিয়ে কাচের গুঁড়ো পরিষ্কার করছেন আর একই সঙ্গে শ্রাব্য কটু কথা শোনাচ্ছেন। আমার শ্রীরত্ন কখনো ইংরেজিতে যাকে বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এসব ব্যবহার ট্যাবহার কিছুই করেন না। সবসময় খালি প্রশ্নবোধক বাক্য। ধরুন, ভাত বেড়ে দিয়েছেন টেবিলে, বললেন, এই যে আর কতক্ষণ ভাত নিয়ে বসে থাকবো? বৃষ্টি পড়ছে। আমি একটু বসে আছি জানলার ধারে। দ্রুত জানালা বন্ধ করতে করতে বললেন, কি হলো কি? জানলাটা কে বন্ধ করবে? বিছানা ভিজে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? এরকম প্রায় সব সময় প্রশ্নবোধক বাক্য। এটা এখানে কে রাখলো, ওটা ওখানে কে ফেললো, আজকে বাজার যেতে হবে না, এটা মিষ্টি রাখতে পারো না, বাড়িতে একটা খুচরো পয়সা থাকে জানো না কেন, ইত্যাদি ইত্যাদি। এসব প্রশ্নবোধক বাক্যের বিরুদ্ধে আমার কোনো উত্তরমূলক শব্দবেদী বান নেই। কি করা যায় বলুন তো? আপনি কি জানেন জায়গার জিনিস জায়গায় থাকা কাকে বলে? জানেন না? তবে জেনে নিন। ফ্রিজের মাথায় একটা কাঁচি থাকে, সেটা দিয়ে দুধের প্যাকেট, বিস্কুটের প্যাকেট ইত্যাদি প্লাস্টিকের জিনিসপত্র কাটা হয়। এটি একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। আমি একদিন কাঁচিটা নিয়ে কাগজ কেটে অন্য জায়গায় রেখে দিয়েছি। তার কাছে ফ্রিজের মাথাটা হলো নাকি জায়গা, আর কাঁচিটা হলো জায়গার জিনিস। শুরু হয়ে গেল। এখান থেকে কাঁচিটা গেল কোথায়? জায়গার জিনিস জায়গা থাকে না কেন? ফলে সারা দিনটা মাটি। ওখান থেকে চুন খসার উপায় নেই। এরকম অসংখ্য জায়গার জিনিস আমাদের বাড়িতে আছে, সেগুলো জায়গায় না থাকলেই শ্রীমতী ভয়ঙ্করী হয়ে ওঠেন। আচ্ছা বলুন তো, জায়গার জিনিস কি জায়গায় থাকা সম্ভব? এই যে এই লক্ষ লক্ষ বছর ধরে উত্তর মেরু অথবা হিমালয় গ্লেসিয়ার ছিল, সেগুলো তো গলে গলে জল হয়ে যাচ্ছে। সেগুলো কি ঠিক ঠিক জায়গায় আছে? 33 বছর ধরে যারা পার্লামেন্টে থেকে কেউ কথা রাখেনি, তারা হঠাৎ তাদের জায়গা থেকে সরে গেল। লক্ষ লক্ষ লোকের জায়গা ছিল ওই পূর্ব বাংলায়, তারা হটে পশ্চিম বাংলায় চলে এলো। হাজার হাজার বছর ধরে জঙ্গলমহলে যেসব আদিবাসীরা বসবাস করছে, হঠাৎ গণতান্ত্রিক লোকেরা তাদের এসে বলল, জমি সরকারের, গাছ কাটতে হবে, খনিজ বার করতে হবে, বাঁধ হবে, উন্নয়ন হবে। জায়গার আদিবাসীরা কোথায় যাবে? এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জায়গা থেকে সরে গেছে। এইভাবে আফ্রিকার জুলু, আমেরিকার মায়া, আজটেক, অস্ট্রেলিয়ার আদিবাসী, নিউজিল্যান্ডে মাঙার ইত্যাদি জাতি এবং সভ্যতা জায়গা থেকে লুপ্ত হয়ে গেছে। প্রতিদিন লক্ষ লক্ষ জায়গার জিনিস জায়গা থেকে সরে যাচ্ছে। সুতরাং একটা কাঁচি সরে গেলে কি যায় আসে বলুন তো? হ্যাঁ, যাই হোক, কথাটা বড্ড ভারী হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কিরকম ভাবে বেঁচে আছি। তবে এখন বাড়ি ফিরতে দেরি হলেই মোবাইলে শুনতে পাই, এই যে কি ব্যাপার, সারাটা দিন কি বাইরেই কাটানো হবে? মাফলারটা বাড়িতে ফেলে গেছো কেন? জ্বর হলে কে দেখবে? হ্যাঁ, এইসব। তবে হ্যাঁ, আর একটা কথা, প্রতি বছর আমার জন্মদিনে অপূর্ব পায়েস রান্না করে। আর সেক্ষেত্রে জায়গার জিনিসটা অর্থাৎ বাটিতে যদি একটুকু পায়েসও থাকে তাহলেই চিত্তি। এক্ষেত্রে উল্টো পুরাণ। কে যেন বলেছিলেন, সংসারটা আখের রসের মতো, নরম নয়, প্রেসার ক্রিয়েট করলে তবেই রস অর্থাৎ তেল। আমার মনে হয় সংসারটা লবঙ্গ, যেমন ঝাল তেমন দামি। তেল বের করা কিন্তু খুবই কঠিন। যাই হোক, 7 বছর হয়ে গেছে, আরো কত কি দেখা বাকি। যাই হোক, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। এরপরে শুনবেন দুষ্টু ছেলেটা। রচনা স্বর্গীয় শ্রী সোমেন ঘোষ, পরিচালনা প্রিয়ম ঘোষাল, পুরুষ সোমনাথ ঠাকুর, প্রকৃতি সৃজনী ব্যানার্জি, শব্দগ্রহণ স্টুডিও গান্ধার, কারিগরি সহায়তা
এবং আবহ সঙ্গীত সাগর দাশগুপ্ত। আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অসম্ভব। আমিও তো তোমাকে চাই, তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু পারি না। তুমি হাজার হাজার বছর ধরে আমাকে কেবল অত্যাচার করেছ। আমি স্বাধীনতা চাই। স্বাধীনতা? তুমি কি পরাধীন যে তুমি স্বাধীনতা চাইবে? বলো তুমি অধীন, আমার অধীন। তুমি চাইবে মুক্তি। হ্যাঁ, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। কার হাত থেকে তুমি মুক্তি চাও? আমার? কিন্তু আমি যদি মুক্তি না দিই, পারবে আদায় করতে? তুমি যে ভীষণ দুর্বল। আমি একা নই, সারা পৃথিবীর নারীকে সংগঠিত করব, পুরুষ বিদ্বেষ প্রচার করব। নিশ্চয়ই করবে। তুমি আমার সবচেয়ে প্রিয় ভোগ্য বস্তু। কিন্তু আমি যতটা আন্দোলন করতে দেব, যতখানি পুরুষ বিদ্বেষ প্রকাশ করতে দেব, তার বেশি তুমি করতে পারবে না। আমি তো আমার অস্তিত্ব বিপন্ন করতে দিতে পারি না। তার মানে তোমার অধীনে থেকেই আমাকে আন্দোলন করতে হবে? অবশ্যই, অবশ্যই। তোমাকে যে চিরকাল আমার অধীনে থাকতেই হবে। আমি যে তোমাকে অধীনে রাখতে পারি, তাই তো তুমি আমার অধীন। আমার যে শক্তি বেশি। তুমি কি জানো না যে শক্তি শেষ কথা? মানদণ্ড কিভাবে রাজদণ্ডে রূপান্তরিত হয় তা কি তোমার অজানা? তুমি তো জানো সারা পৃথিবীকে যারা শাসন করছে তারা কিসের জোরে শাসন করছে? কিসের জোরে? শক্তির জোরে। তুমি যেমন আমার অধীন, তেমনি আমরা সকলে তাদের অধীন। ভাগ তো হরিণকে খাবে, এটা বৈজ্ঞানিক তত্ত্ব। ডারউইন ডাজন্ট লাই, মাই ডিয়ার। আমার সুবিধে মতো তোমাকে ভালোবাসবো, আবার অত্যাচারও করব। তোমাদের রাজসভায় 1/3 সদস্য করে দিতে পারি, ব্যক্তিগতভাবে কাউকে মন্ত্রীও। কিন্তু কখনো আমার সঙ্গে প্রতিযোগিতা করো না, সমান হওয়ার চেষ্টাও না। আমরা দুজনে এক মহামানুষের অংশ। তুমি দুর্বল আর আমি সবল। তাছাড়া সন্তান ধারণ করার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়। অনেক পিছিয়ে পড়ে আছো। তাই বলে চিরটা কাল আমাকে অত্যাচার সহ্য করে যেতে হবে? এক কথা বারবার বলে কি লাভ? যারা অত্যাচার করতে পারে তারাই অত্যাচার করে। তাদের ভোগ, সম্পদ, বিলাস সব কিছুই অত্যাচারের ফসল। তোমার যদি আমাকে অত্যাচার করে আমাকে তাঁবে রাখার ক্ষমতা থাকতো, তাহলে তুমিও তাই করতে। তুমি কি জানো না যে কলম্বাস থেকে ক্লাইভ, আলেকজান্ডার থেকে নাদির শাহ শক্তির মাধ্যমেই লুটতরাজ করেছে? সময় পাল্টেছে, কম্পিউটার, স্যাটেলাইট, ইলেকট্রনিক্স ইত্যাদি নানান আধুনিক যন্ত্রপাতিও বেরিয়েছে। এখন আর মানুষ নিজের গায়ের জোরে লুটতরাজ করে না, করে যন্ত্রপাতির জোরে। পেছনে কিন্তু আছে ক্ষেপণাস্ত্র, অর্থাৎ সেই শক্তি।
ক্লাইভ হয়তো উটের পিঠে করে খাইবার পাস দিয়ে অনেক সোনাদানা নিয়ে গেছে, কিন্তু এখন পুরো সোনার খনিটাই লুট হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক অপ্রাসঙ্গিক কথা এসব। তবে একটা কথা জেনে রেখো, যতই চিৎকার করে বলো কলমের জোর তরোয়ালের চেয়ে বেশি, আসলে এগুলো এখনো কলমবাজ দুর্বলদের কথা। সুতরাং বাজে চিন্তা মাথা থেকে বের করে আমার কাছে এসো। সব ছাড়ো, তোমার কেবল এক চিন্তা, আর ওই এক চিন্তা থেকেই এসেছে অত্যাচার। এখন আমরা সংগঠিত হতে শিখেছি। সে আম্রপালি, বসন্ত সেনা থেকে দেবদাসী, আর তার আগে মেনকা, রম্ভা ইত্যাদি কত নামই আমাদের ভোগের বস্তু করে রেখেছ। আমরা কি কেবলই ভোগের জন্য? একান্তই ভোগের জন্য নও, তবে মূলত তাই। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, মডেলিং, সিনেমা, থিয়েটার, তাছাড়া উপরওয়ালার শক্তির জোর। কত রকমভাবে তোমাকে মেনকা, রম্ভায় পরিণত করতে পারি। আম্রপালি, বসন্ত সেনা, এখন ঘরে বসেই নির্বাচন করব, যেমন পাকা টুসটুসে আম বেছে নেয় বাঙালি। তোমরা যত আন্দোলন করবে, যত পুরুষ বিদ্বেষ প্রচার করবে, ততই দেখবে চারিদিকে মুঘলের হেরেম। কি বলছো তুমি? ঠিকই বলছি। তুমি কি জানো না যে তোমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা বেশিরভাগ পুরুষ সিংহের স্ত্রী, কন্যা অথবা আত্মীয়? পুরুষের সহায়তায় নারী পুরুষের বিরুদ্ধে আন্দোলন করবে, পুরুষ জাতির বিরুদ্ধে ঘৃণা ছড়াবে, পুরুষ ও নারী জাতিকে ঘৃণা করবে। কিন্তু একক পুরুষ, একক নারী পরস্পরকে চাইবে। নারীরা যদি আন্দোলন শুরু করে পুরুষের সমান হতে পারে, তবে হাজার হাজার বছর ধরে দরিদ্র জনগণ ধনীদের বিরুদ্ধে সফল হলো না কেন? সেই একই তত্ত্ব, যে তত্ত্বে নিজের ভালো নিজে চায়, আর যে তত্ত্বে শক্তি দিয়ে নিজের সুখ সমৃদ্ধি আনা যায়। আমাদের অসীম শক্তি, তুমি পারছো না, পারবেও না। তুমি বরং এক কাজ করো, পুরনো কায়দায় ছল, চাতুরি, কৌশল, প্রেম, বনিতা ইত্যাদি দিয়ে আমাদের জয় করার চেষ্টা করো। আমরা রাজ্যসভায় 50 ভাগ সদস্য পদের দাবি করি। 50 কেন, 100 ভাগ নিয়ে নিলেও তুমি কি পারবে তোমার বাড়ির কাজের নারীটির দুঃখ মোচন করতে? তাকে যে দুটো মেয়ের জন্ম দিতে দিয়ে তার স্বামী তাড়িয়ে দিয়েছে এবং আবার বিয়ে করেছে, পারবে তার সমাধান করতে? আইনসভার আইনে কুলোবে? রাজসভায় কি নিয়ে চিৎকার করবে? সবটাই ভরং। না না না, তুমি আমাকে ভুল পথ দেখাচ্ছ। তুমি আমাকে হতাশ করে দিচ্ছ। আমি কি চিরকাল তোমাকে প্রভু বলে মেনে নেব? শুধু তুমি নও, যত দুর্বল শ্রেণীর প্রাণী আছে, সে মানুষ, নারী বা মনুষ্যত্বের প্রাণী হোক, আমাকে মানতে তারা বাধ্য। আমি পুরুষ, আমি শ্রেষ্ঠ। আমি এই পুরুষ শাসিত সমাজ মানি না, মানি না। পুরুষ শাসিত? তুমি আমাকে হাসালে। তুমি তো জানো না এই পৃথিবীতে পুরুষের উপর কি ধরনের অত্যাচার হয় বা হতে পারে। সেসব ঘটনা শুনলে তুমি আঁতকে উঠবে। পুরুষ শাসিত কথাটা খুব ব্যবহার হচ্ছে বটে, কিন্তু অনেক পুরুষ আছে যারা বাড়িতে স্ত্রী শাসিত। তাছাড়া সাদা চামড়া শাসিত, খ্রিস্টান শাসিত, হিন্দু শাসিত, মুসলিম শাসিত, উচ্চ বর্ণ শাসিত, মিলিটারি শাসিত। কত শাসিত চাই তোমার? কিন্তু পৃথিবীটা কেবল শক্তির দ্বারা শাসিত। আর শক্তি হয় কিসে? না না, এসব পুরনো বস্তা পচা কথা আমি শুনবো না, আমি শুনবো না, শুনবো না, আমি শুনবো না। ঠিক আছে,
আমি তোমাকে প্রেমের কথা শোনাবো, তুমি আমাকে গান শোনাবে। আমরা দুজনে কৃষ্ণচূড়া গাছের নিচে সবুজ নরম ঘাসের উপর বসে সৌন্দর্যের কথা বলবো। আমাকে লোভ দেখিও না, আমি নারীবাদী আন্দোলনের একজন নেত্রী। আমাকে আমাকে দুর্বল করে দিও না। আমার কাছে তুমি চিরকালই দুর্বল। দেখো, নিজেদের মধ্যে খেই করো না, তাহলে ভালোবাসার বদলে পাবে ঘৃণা, আর সহযোগিতার বদলে প্রতিযোগিতা। তুমি একেবারে নিঃশেষ হয়ে যাবে। বরং আমার অধীনে থেকে আমার বিরুদ্ধে আন্দোলন করো। সেই রক্তকরবীর মতো বলতে হয়, কিন্তু আমারই বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু আমারই হাতে হাত রেখো। সে তো সোনার পাথর বাটি। ইলেকট্রনিক্স যুগে সবই সম্ভব। তুমি যতই আন্দোলন করো, একজন মন্ত্রীর মেয়ে বা কোটিপতির মেয়ে কখনো একজন রিক্সাওয়ালা বা দিনমজুরের মেয়ের সঙ্গে সমানাধিকার ভাগ করে নেবে নাকি? তাই সম্ভব? তা সম্ভব নয়। কিন্তু সব রকম সমাজেই তো মেয়েরা নিপীড়িত। সে কোটিপতি বলো আর দিনমজুরি বলো, সভ্য দেশ অসভ্য দেশ, সর্বত্রই তো এই নিপীড়ন। বাহ, কে তোমাকে এত সরলীকরণ করতে শেখালে? তুমি তো গোড়াতেই ভুল করছো। মেয়েরা নিপীড়িত নয়, বলো দুনিয়া নিপীড়িত। যে যেখানে দুর্বল সে সেখানে নিপীড়িত। কোথাও কালো চামড়া, কোথাও দলিত, কোথাও হিন্দু, কোথাও মুসলিম, সর্বোপরি নিপীড়িত গরিব মানুষ। সেই বাঘ আর হরিণের উদাহরণ। একটা বাঘ 100টা হরিণকে তাড়িয়ে নিয়ে যায়। তাহলে কি হাত পা গুটিয়ে বসে থাকবো আমরা? কোনো কাজই করবো না? কেন করবে না? তোমার যা কাজ তাই করবে। পুরুষকে সহযোগিতা করবে, ভালোবাসবে, সুস্থ সন্তানের জন্ম দেবে, তাদের পালন করবে, কম পরিশ্রমের কাজ করবে, সাজগোজ করবে। এছাড়া বিশ্বসুন্দরী প্রতিযোগিতা, মডেলিং, অ্যাক্টিং। আমি বেশ্যাবৃত্তি করব। তাও করতে পারো, সেটা পুরুষের স্বার্থ রক্ষা, পুরুষ বিশেষ নয়। একটা কথা মনে রাখবে, যত অসাম্য বাড়বে, যত ভোগবাদ বাড়বে, যত দারিদ্র্য বাড়বে, বিজ্ঞানের তথাকথিত উন্নতি হবে, ততই নারী পুরুষ, হিন্দু মুসলিম, সাদা কালো, বড়ো সাঁওতাল, বাঙালি অবাঙালি, ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট, ইহুদি খ্রিস্টান, এমনকি এ পাড়া ও পাড়া খেয়েও বেড়ে যাবে। ওসব নিয়ে মাথা ঘামিও না। তুমি থোড়ি মেয়ে মানুষ, তোমার মাথায় ওসব ঢুকবে না। অযথা মন খারাপ করছো। এসব অনেক শতাব্দীর মনীষীর কাজ। তার চেয়ে বরং এসো, আমাকে ছোবে না। তোমার যা কাজ তাই করো। আমি তোমাকে ভালোবাসবো। এসো 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 এসো। শুনছিলেন দুষ্টু ছেলেটা। রচনা স্বর্গীয় শ্রী সোমেন ঘোষ, পরিচালনা প্রিয়ম ঘোষাল, পুরুষ সোমনাথ ঠাকুর, প্রকৃতি সৃজনী ব্যানার্জি, শব্দগ্রহণ স্টুডিও গান্ধার, কারিগরি সহায়তা এবং আবহ সঙ্গীত সাগর দাশগুপ্ত। সোমেন ঘোষ, জন্ম 11 জুলাই 1942, হুগলি জেলার মাজিনান গ্রামে। লেখাপড়া সেন্ট পল স্কুল কলেজ, আর্মা স্ট্রিট। গ্র্যাজুয়েট, পরবর্তীকালে ডিএমএস হোমিওপ্যাথ। কলকাতার টানে ভালো চাকরি ছেড়ে দিয়ে এজি বেঙ্গলে যোগ দেন। থিয়েটার ক্যাম্প, নাটুয়া, সমকাল ইত্যাদি নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। কিছুদিন যাত্রাও করেছেন। 60-এর দশকে
কর্মচারী আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম লেখা নাটক স্ট্রাইক বিভিন্ন অফিস, মাঠে, ময়দানে বহুল অভিনীত। পরিচালনা করেছিলেন বিভাস চক্রবর্তী। ৮০ দশকে নাট্য দলের তাগিদে গাধা নাটকটি লিখেছিলেন। ১৯৯১ সালে দুরারোগ্য রোগে আক্রান্ত, মুম্বাইতে চিকিৎসা। তারপর হঠাৎ লেখা শুরু। নিজের লেখা ছাপানোর তাগিদে লিটল ম্যাগাজিন বার করলেন ধোয়া তুলসী পত্রগুচ্ছ। বিভিন্ন পত্রিকার লেখাগুলো সংকলন করে বার করলেন উল্টোপাল্টা লেখাজোখা। ইতিমধ্যে কবিতা লিখেছেন ছোটখাটো কবিতার পত্রিকায়। বের হলো পোয়েট্রি রিভিউ প্রকাশন থেকে ঠিক সময়ে ধরা পড়লে। আরও দুটি দুরারোগ্য রোগ বাসা বেঁধেছে শরীরে, চর্মরোগ সোরিয়াসিস এবং কঠিন টাইপের রিউমাটয়েড আর্থ্রাইটিস। লেখক নিজের চিকিৎসা নিজেই করেন। এরকম যন্ত্রণায় লেখকের লেখার মধ্যে রয়েছে কিন্তু তীক্ষ্ণ বিদ্রূপ ও তীব্র ব্যঙ্গ। গান বাজনা পছন্দ করেন, শখ গান লিখে সুর করা এবং নাতিকে দিয়ে গাওয়ানো। পছন্দের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, সুবিনয় রায়, কুমার গন্ধর্ব, রূপঙ্কর। পছন্দের সুরকার কমল দাশগুপ্ত, আর.ডি. বর্মন। ৮ই মে ২০২১ সালে কোভিড এই সৃষ্টিশীল মানুষটিকে আমাদের থেকে কেড়ে নেয়।